কাম অন, আপনি ফিল্ডার কিনতেছেন এটার ফাংশনালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটির জন্য। গাইজ বুঝতে হবে গাড়িটা 2014, আমি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কোনো গাড়ি রিভিউ করতেছি না, বাট ইট ফিলস লাইক ইটস ব্র্যান্ড নিউ। ধরেন 30 লাখ টাকা বাজেট, আপনি 25-26 লাখ টাকা একটা গাড়ি কিনেন, আপনার জন্য অনেক বেটার হবে। 21 লাখ টাকা এত ভালো গাড়ি পাওয়া যাচ্ছে, এইটার উপরে বলার আমার কিছু নাই। মানে ইট ফিলস ব্র্যান্ড নিউ। আমি যে চালাইতেছি ইট ফিলস ব্র্যান্ড অ্যান্ড সিটস আর মোর কমফোর্টেবল দেন এ বিআরভি। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করব 2014 টয়োটা ফিল্ডার হাইব্রিড। এইটা হচ্ছে WXP ভ্যারিয়েন্ট। সো গাড়ির এক্সটেরিয়র তো দেখতে পারতেছেন যে একদম ইম্যাকুলেট একটা শেপে আছে। এটা আমার একটা সাবস্ক্রাইবারের গাড়ি। সো আমরা যদি এক্সটেরিয়র সাইড থেকে আসি, দেখতে পারবেন যে সাইডে একটা সাইড স্কার্ট লাগানো আছে। এটা জাপান থেকে যে কিনছে সেই লাগাই রাখছিল। দেন সামনের বাম্পারেও দেখবেন যে আপনার এক্সট্রা একটা মডিফিকেশন করা আছে নিচে, কারণ গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এত নিচু না। এই সাইড স্কার্টগুলো আর সামনের বাম্পারটা যদি না থাকতো, মানে মডিফাই করা, তাহলে গাড়িটা আরেকটু উঁচু লাগতো। হ্যাঁ, গাড়ির সামনে উইকেট প্রজেকশন হেডলাইটস আর রিফ্লেক্টর হাই বিমস, অ্যান্ড নিচে হচ্ছে একটা ফগ লাইট আসছে এই মডেলটার সাথে। সেটা হচ্ছে এই ইয়েলো ফগ লাইটটা মোস্ট প্রবাবলি যে জাপানিজ যে ওনার ছিল সে লাগায়নি স্যার। হ্যাঁ, কামস উইথ ব্রিজস্টোন টায়ার্স অ্যান্ড R15s আসছে। R15s-এর এই সাইড প্রোফাইলটা কিন্তু মানে অনেক বেটার, খুব বেশি ছোটো না চাকা, খুব বেশি বড়ও না। অ্যান্ড R15s কিন্তু ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে পড়ে যাবে যদি চাকা কখনো চেঞ্জ করা লাগে। কামিং টু দ্য ড্রাইভার সিট, এইখানে দেখতে পারবেন যে ইন্টেরিয়রটা স্টিয়ারিং ফুল লেদার র্যাপড। হ্যাঁ, এইখানে হচ্ছে দেখবেন যে একটা কীরকম ম্যাটেরিয়াল দেওয়া আছে, বাট এটা কিন্তু খুব সফট না। দেন আপনার সাইডে সব জায়গা প্লাস্টিক, এই সাইডটা আবার একটা কার্বন ফাইবারের মতো একটা টেক্সচার দিচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিক। অ্যান্ড দেন আমরা যদি বলি, সিটগুলো খুবই কমফোর্টেবল। WXP প্যাকেজে এই সিটগুলো আসছে হচ্ছে মাঝখানে আপনার ক্লথ অ্যান্ড সাইডে হচ্ছে লেদার র্যাপড, অ্যান্ড লিটারালি ইট ফিলস মোর প্রিমিয়াম। যে লাইক 40 লাখ টাকার গাড়িও তো আপনার এরকম সিট পাওয়া যায় না, লেজিট। অ্যান্ড দেন সাইডে তো আপনার বটল হোল্ডার্স আছেই। দেন আপনার এখানে হচ্ছে 2টা কম্পার্টমেন্ট আসে গ্লাভ বক্সের জন্য, উপরে একটা দেন নিচে একটা। দেন আপনার গাড়িতে মিরর্স আসছে, বাট কোনো লাইটস নাই। হ্যাঁ, ড্রাইভার সাইডে কি আছে? ড্রাইভার সাইডেও নাই। আচ্ছা, সো লেটস চেক আউট দ্য ব্যাক স্পেস। পিছনের স্পেসের দরজা ভালো পরিমাণে খুলে, অ্যান্ড দরজা যদি লাগাই দিই, আমার হাইট হচ্ছে 6'1", সো দেখতেই পারতেছেন আমি যদি পুরা পিছনে আগায় থাকি, দেন আমার পায়ের পরেও মানে হাঁটুর পরেও সামনে এতখানি জায়গা আছে। হ্যাঁ, হেডরুমের কথা বললেও হেডরুমে অলমোস্ট 1 হাতের মতো জায়গা আছে। এই গাড়িটা কিন্তু কোনো দিক থেকেই ক্র্যাম্প না। অ্যান্ড পিছনের সিটসগুলোও দেখবেন যে মাঝখানে ক্লথ অ্যান্ড সাইডে লেদার, সেই একটা কম্বিনেশন আমি বলে বুঝাতে পারবো না যে এটা কী পরিমাণ একটা প্রিমিয়াম ফিল দেয়। দেন আপনারা এখানে আর্মরেস্ট পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, হাত রাখার জায়গাটায় কোনো লেদার নাই, বাট কামন, গাড়িটার প্রাইস পড়ছে 21 লাখ টাকা যখন গাড়িটা কেনা হয়েছে 2020-এ। হ্যাঁ, 2014 মডেল। সো বুঝতেই পারতেছেন যে গাড়িটা কী পরিমাণ ফাংশনাল অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা গাড়ি। এখানে কোনো এসি ভেন্টস নাই, বাট আসলে লাগে না, একটু ক্যাবিনের মধ্যে অত গরম হয় না। দেন পিছনে আমরা যদি আসি, পাওয়ার টেলগেট আসে না, জাস্ট আপনার নর্মাল হাইড্রোলিক টেলগেট। অ্যান্ড ইউ নো হোয়াট, এটার একটা বেনিফিট হচ্ছে এটা ইজিলি নষ্ট হবে না, আনলিমিটেড লাইফ টাইম চলবে। সো ইটস অ্যাফোর্ডেবল অ্যান্ড ফাংশনালিটির দিক থেকে মানে অনেক রিলায়েবল। দেন এইটা ফ্যাক্টরি থেকে আসে, এই টোনিয়ান কভারটা, এইটা দিয়ে হচ্ছে আপনারা দেখবেন যে পিছনের পার্টটা এইভাবে ঢেকে দেওয়া যায় যেন উপর থেকে কিছু না দেখা যায়, মানে উপরের গ্লাসটা থেকে। অ্যান্ড এটা আপনারা চাইলে ইজিলি ফোল্ড করে রাখতে পারবেন। পিছনে জায়গা দেখবেন অনেকখানি আছে, এখানে 2টা স্যুটকেস রাখার পরও আর একটা 3rd স্যুটকেস আপনারা স্ট্যাক করতে পারবেন। হ্যাঁ, পিছনে LED টেল লাইটস অ্যান্ড ইন্ডিকেটার্সের জন্য হ্যালোজেন।
সো গাইজ আমরা গাড়িটা এতক্ষণ চালা আসছি অ্যান্ড উই গট 33.3 কিলোমিটার পার লিটার। সো কেউ যদি ফিল্ডার কিনতে চান, ফিল্ডার হাইব্রিড, ইউ গ্যাস ক্যান সি যে অ্যাকচুয়ালি 33.3 কিলোমিটার পার লিটার পসিবল। হ্যাঁ আচ্ছা, অ্যান্ড আমরা যখন গাড়ি চালাইছি এখানে দেখতে পারবেন যে ইভিতে লেখা যে 70%, মানে হচ্ছে 70% অফ দ্য টাইম এই গাড়িটা আমি যখন চালাইছি, মানে যে এখন আসার পথে, সো এটা ছিল ইভি মোডে। আপনারা এই ইভির যে পার্সেন্টেজটা, এটা আপনারা যত উপরে নিতে পারবেন, 70%-এ দেখতেছেন 33.4 কিলোমিটার অ্যাচিভেবল। তো এই পার্সেন্টেজটা যত আপনারা উপরে উঠাবেন তত বুঝবেন যে আপনি বেটার ফুয়েল ইকোনমি অ্যাচিভ করতেছেন। হ্যাঁ আচ্ছা গাইস, সো লেটস টক অ্যাবাউট দ্য ইন্টেরিয়র। 21 লাখস, রাইট? 21 লাখসে কবে কিনছিল? 2020-এ, 19-এ কিনছিল ভাই। ইটস এ স্টিল ম্যান, ইটস অন। আমি কয়দিন আগে একটা এক্সিও রিভিউ করছি, অ্যান্ড এক্সিওটা পড়ছিল 2017-র, এক্সিও পড়ছিল 22 লাখ, ঠিক আছে, বেস প্যাকেজটা। অ্যান্ড এটা WXB ফিল্ডার 2014-21 লাখ। দিস ইন্টেরিয়র আমি ওই এক্সিওর থেকে এনি ডে চুজ করবো, এনি ডে ম্যান। মানে লেদার র্যাপ স্টিয়ারিং, তারপরে তোমার যে ক্লথ সিটস উইথ লেদার, মানে আউটার সাইড, হ্যাঁ অনেক বেশি জোস। এটার কমফোর্টটা ওই গাড়ির থেকে ওয়েই বেটার ম্যান। অ্যান্ড সাউন্ড ইনসুলেশনটা যদি কম্পেয়ার করি, কম্পারেবল, মানে কাছাকাছি, খুব খারাপ না, ভালো, মানে খুব বেশি আহামরি ভালো না, অ্যাভারেজ, ঠিক আছে। অ্যান্ড হাইব্রিড যেহেতু, এই জন্য সাউন্ড ইনসুলেশনটা একটু বেটার বলবো, কারণ ইঞ্জিনের সাউন্ডটা যেহেতু থাকে না 70% অফ দ্য টাইম। সো যে কারণে যেটা হয় যে গাড়ি ম্যাক্সিমাম অফ দ্য টাইম চুপচাপ থাকে, কোনো ইঞ্জিন নয়েজ নাই। সো আমরা একটা ফুয়েল এফিসিয়েন্সির পার্ট অলরেডি করছি। সো আমরা এখন গাড়িটাকে একটু পুশ করবো, ঠিক আছে, একটু ঠিক মতো বসো। কর্নার ইজ লাইক এ ড্রিম ম্যান। আমি ভাবছিলাম পিছনটা এত লম্বা, তোমার গাড়িতে কিছু একটা পিছে উড়ে টুড়ে যাইতেছে। বাট অনেক ভালো হ্যান্ডলিং। আমি ভাবছিলাম যে এখন দেখেন এক্সিও, ফিল্ডার, করোলা, এই গাড়িগুলো করছে কি সেম চ্যাসিসের উপর বসায় একটা লম্বা করছে, একটা ছোট করছে। এখন ফিল্ডার যখন এত মানে লম্বা করে ফেলছে, যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে দেখেন সাসপেনশন কিচ্ছু চেঞ্জ করে নেই, গাড়িটা পিছন দিয়ে লম্বা করে ফেলছে। সো দেখবেন যে ফিল্ডার যদি স্টক থাকে তাহলে খেয়াল করবেন যে গাড়িটা পিছনে আপনি কেউ না বসলেও দেখবেন বটম আউট করতেছে স্পিড ব্রেকারের পরে, কারণ দেখেন পিছনটা এত লম্বা করছে, সাসপেনশনটা নিতে পারে না। এখন টয়োটার একটা কাহিনী যেটা, ওরা হচ্ছে একটু সফটওয়্যার সাসপেনশন ইউজ করে, দেন হন্ডা। এখন এই সফটওয়্যার সাসপেনশন ইউজ করার বেনিফিট হচ্ছে কমফোর্ট, ফাইন, বাট নেগেটিভটা হচ্ছে যে আপনি যখন ওয়েট একটু বাড়াই দিবেন তখন দেখবেন যে গাড়ির সাসপেনশনটা বটম আউট করার টেন্ডেন্সি বেড়ে যায়। অ্যান্ড এইটা অনেক বেশি মানে হয় হচ্ছে ফিল করা যায় হচ্ছে ফিল্ডারের সাথে। অন্য গাড়িগুলোর সাসপেনশন যে অন্য গাড়িগুলোর সাথে ইকুয়ালি চলতেছে, সেটা যেমন মানে পার্ট মানে সাসপেনশন টু ওয়েট রেশিও যেটা, সেটা ঠিক আছে, বাট যখন আপনার ফিল্ডার হয়ে যায় যে পিছনটা এত লম্বা, ওয়েটটা একটু বাড়াই দিছে, তখন আসলে পিছনটা বটম আউট করা অনেক টেন্ডেন্সি বেড়ে যায়। হ্যাঁ এখন সামনেরটাতে কিন্তু বটম আউট করে না, সামনের ইঞ্জিনের যতটুকু ওই সাইজ অনুযায়ী ওইটা ঠিক আছে সাসপেনশন, বাট পিছনেরটা একটু প্যারা হয়। অ্যান্ড তার জন্য তুমি হচ্ছে একটা 1 ইঞ্চির স্পেসার লাগাইছো, তাই তো? স্পেসার বা বাটি যেটা আমাদের দেশে বলে, সো সেটা লাগাতে এখন 1 ইঞ্চি ইজ গুড এনাফ, আর তো বটম আউট করে না নাকি? আচ্ছা, সো অনেকে হচ্ছে আবার 2-2.5 ইঞ্চি লাগাই ফেলবেন, লাগাইতে যে এত লাগান না। গাড়ি আপনি যখন মডিফাই করবেন স্লো ইনক্রিমেন্টসে মডিফাই করবেন। হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে 1 ইঞ্চি বাড়াই দেখি, যদি কাজ হয়ে যায় তাহলে হয়ে গেছে, বা 1/2 ইঞ্চি বাড়াই দেখি, কাজ হয়ে গেলে হয়ে গেছে। কারণ আপনি হঠাৎ করে 2 ইঞ্চি বাড়াই দিয়েছেন, এখন গাড়ির ডাইনামিক্স পুরোই চেঞ্জ হয়ে গেছে। সো এখন আসি যে এই গাড়িটার সামনে তো নাই, স্পেসার্স লাগানো নাই। সো গাড়ির ফিলটা কেমন? এখন পর্যন্ত তো ম্যাক্সিমাম টয়োটার গাড়িতেই স্পেসার লাগানো থাকে। সো ফিলটা হচ্ছে বলবো যে হালকা স্টিফ, আমি বলবো না স্টিফ, এটা হচ্ছে সামওয়্যার বিটুইন কমফোর্ট অ্যান্ড কন্ট্রোলের মাঝামাঝি পড়ে। হ্যাঁ হন্ডারগুলা একটু বেশি স্টিফ, এটা মানতে হবে। তার থেকে এটা যে খুব ব্রো কাম অন, ক্যান্টনমেন্টের মধ্যেও যদি রিক্সা উল্টা আসে কিছু তো আসলে বলার নেই।
মানে এই জন্য আমি একটা জিনিস মানুষকে বলি যে কখনো যদি গাড়ি কিনতে চান কেউ, আনলেস ইউ হ্যাভ আনলিমিটেড বাজেট, অলওয়েজ গাড়ি কিনবেন আজকের বছরের থেকে 3-4 বছর আগের একটা গাড়ি কিনবেন। কারণ একটা গাড়ির ডেপ্রিসিয়েশন হয়ে যায় কিন্তু প্রথম 3 বছরে এইটার মোর দেন 60% ডেপ্রিসিয়েশন হয়ে যায়। হ্যাঁ, সো বলতে পারেন যে এক কথায় ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন মানে কি, ডেপ্রিসিয়েশন মানুষের গাড়ির যে ভ্যালুটা হারাইতেছে সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন করি। সো প্রথম 3 বছরে গাড়ি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ তার মানি লুজ করে। সো আপনারা যদি কখনো গাড়ি কিনতে চান অ্যান্ড মানে বেসিক্যালি জিততে চান যে আমি একটা গাড়ি কিনবো যেটা অনেক ভালো হবে, রিলায়েবল হবে, কম দামে কিনবো অ্যান্ড বেসিক্যালি আমার এক্সপেন্স অন্যদের থেকে বহুত কম হবে গাড়ির উপর, কয়েক বছর আগের গাড়ি কিনবেন। এখন সেখানে যেমন 3-4 বছর ও আগের গাড়ি না কিনে, ও 2019-এ যখন কিনছে 2014টা কিনছে, তো কত 5 বছর আগের গাড়ি কিনছে। 5 বছর আগের গাড়ি 21 লাখে কিনছে, টপ ট্রিম প্যাকেজ হাইব্রিড কিনছে। মানে এর থেকে উইন কি হইতে পারে আমি জানি না ভাই। মানে কি পরিমাণ জিতছে, ফুয়েল এফিসিয়েন্সি দেখতে পারতেন 32 কিলোমিটার পার লিটার। হ্যাঁ, অ্যান্ড আমরা কিন্তু মাঝখানে একটু টানাটানিও করছি, তারপরে এটা আসতেছে। ম্যাক্সিমাম এটা দিয়ে পাওয়া যায় হচ্ছে 45+। আমি গেছি, আমার একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব উপরে। সো ওইখানে পাইছিলাম, বাট ওইটা আপনি কনস্ট্যান্টলি হোল্ড করতে পারবেন না। 45 যায় ফাইন, বাট আপনি মানে ধরে রাখতে পারবেন না। সো আপনি অ্যাভারেজে ধরে রাখতে অ্যারাউন্ড 32 to 35 ম্যাক্স যাইতে পারবেন, এর বেশি না। ঠিক আছে, এখন এই গাড়িটাতে 1.5 লিটার হাইব্রিড ইঞ্জিনটা আসে। এখন 1.5 লিটার মানে 1500 সিসি থেকে যেই 2000 সিসির যেই ডিফারেন্সটা, মানে আপনার 1800 সিসি যে প্রিয়াসে যে ইঞ্জিনটা থাকে, প্রিয়াস দেন করলা ক্রস, এখন থিওরিটিক্যালি বলে যে মানে থিওরিটিক্যালি কী হয়, যত সিসি কম তত ফুয়েল এফিসিয়েন্সি বেটার। বাট এইবার আমি বলি আপনাকে, হাইব্রিড চালায় যেই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যখন আমরা হাইব্রিড চালাচ্ছি, যে এখন ইভি মোডে চলতেছে, রাইট? সো ইভি মোড থেকে যখন ইঞ্জিনটা অন হয়ে যাচ্ছে তখন আমরা হালকা অ্যাক্সেলারেশন দিয়ে একটু স্পিডে বাড়াই, দেন অ্যাক্সেলারেশন ছেড়ে দিচ্ছি যেন আপনার আবার ইভিতে ড্রপ করে, মানে ইভি মোডে চলে আসে। দেন আমরা জাস্ট অ্যাক্সেলারেটর পাড়া দিয়ে রাখছি হালকা করে, যেন আপনার ইভি মোডে গাড়ি চলতে পারে। হ্যাঁ, এখন ইস্যুটা হচ্ছে গাড়ি যখন 30-40 কিলোমিটার পার আওয়ারে যায়, তখন একটা 15 সিসির গাড়ি 1500 RPM চলে যায়, 1500 থেকে 2000 RPM এরকম যাইতে চায়। হ্যাঁ, যখন আপনি একটু অ্যাক্সেলেট করতে চান। কিন্তু একটা 1800 সিসির গাড়ি 40-50 কিলোমিটার দেখা যায় 1000 থেকে 1500-এর মধ্যে বসে আছে। এই জন্য 1800 সিসির ইঞ্জিন আপনার প্রিয়াস বলেন বা করলা ক্রস বলেন গেটস বেটার ফুয়েল মাইলেজ দেন এই গাড়ি। এখন হ্যাঁ, প্রিয়াসের থেকেও বেটার পায় 1500 সিসির একটা গাড়ি যেটা হাইব্রিড। কোনটা? সেটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া হাইব্রিড। হ্যাঁ, এখন ওই গাড়িটার অ্যাডভান্টেজটা হচ্ছে ওইটার ওয়েট অনেক কম, গাড়িটা অনেক ছোট, ওয়েট কম। সো ওই গাড়িতে আবার আপনারা ইজিলি প্রিয়াসে আবার ক্রস করে ফেলবেন। ঠিক আছে, বাট যখন ওই গাড়ির তুলনায় একটু বড় গাড়ি কিনতেছেন যেমন ফিল্ডার, একটু কম মাইলেজ পাবেন, যেমন এই যে 32.5। আর আমি মাইলেজ বলতেছি, এখন এরকম নাম্বার বাংলাদেশে মানুষ খুব কমই দেখছে যে 30-র উপরে যাইতেছে এত ইজিলি, কি বলেন? সো কম্প্যারিজনটা হচ্ছে 30 to 40 এরকম একটা কম্প্যারিজন করতেছি। প্রিয়াসে আপনারা 40+ যাইতে পারবেন, আর যখন আপনি এক্সইউ ফিল্ডার নিচ্ছেন হাইব্রিড তখন হচ্ছে আপনার 30-35-এর মধ্যে এরকম পাবেন। হ্যাঁ, এখন ডে টু ডে ইউজে 20 পাবেন, জ্যামের মধ্যে যদি বসে থাকেন অ্যারাউন্ড 20-25 যাবে যদি আপনারা নিজেরা চালান। আর ড্রাইভারের হাতে দিলে তো রাফ ইউজ করবেই, তো রাফ ইউজ করলে তখন আবার একটু কম যাবে। হ্যাঁ, বাট এরকম একটা গাড়ি যে কিনে দেন এত কমফোর্টেবল একটা, ফর এক্সাম্পল এখন ইকোতে আছে, আমি 40-তে আছি, আই ওয়ান্ট টু গো 60, অ্যাক্সেলারেটর একটু বাড়াবো, দেন এই যে এখন 2000 RPM চলে গেছে, আমি কিন্তু লিটারালি অ্যাক্সেলারেটর খুবই হালকা পাড়া দিচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 2000 টাচ করতেছে, যেটা একটা 1800 সিসি বা 2000 সিসি গাড়িতে হইতো না। এখন আমি স্পিডে আছি, অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, RPM ড্রপ করবে এনি টাইম, এখনও করতেছে না, ফাইন। ব্যাটারিতে মোস্ট প্রবলি চার্জ নেই তার জন্য। এই যে এখন অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, RPM 0-তে চলে গেছে, মানুষ এখন ইভি মোড আছে। RPM এ দেখবেন এখানে একটা ইভি লেখা আসছে। হ্যাঁ, সো আমরা এইভাবে যদি এখন হচ্ছে যে অ্যাক্সেলারেটর প্রেস করে রাখবো হালকা করে, দেখবেন যে চার্জের এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলারেটর আমি হালকা প্রেস করে রাখছি, তা মানে হচ্ছে যে এখন ইভি মোডে চলতেছে। আর এভাবে প্রেস করে রাখলে আপনারা ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারবেন। আর গাইজ, ফিল্ডার কিন্তু
অনেক ফাংশনাল একটা গাড়ি। আমরা কিছু মানুষকে চিনি যারা বলে না ফিল্ডারের শেপ একদম শিট, মানে এরকম কথাবার্তা বলে। আর ভাই কামন, আপনি ফিল্ডার কিনতেছেন এটার ফাংশনালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটির জন্য, আপনি ফিল্ডার কখনোই কিনতেছেন না ইয়ের জন্য। আচ্ছা এখন আসলে ইঞ্জিন অন করাই লাগবে। অ্যান্ড গাইস ফিল্ডারের এসি ফেনোমেনাল, যদিও এখন শীতকাল চলে আসছে তারপরেও এইটার এসি ভালোই। গাইস বুঝতে হবে গাড়িটা 2014, আমি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কোনো গাড়ি রিভিউ করতেছি না, বাট ইট ফিলস লাইক ইটস ব্র্যান্ড নিউ। গাড়িটার যেভাবে যত্ন করা হয়েছে, অ্যান্ড স্টিয়ারিংয়ে দেখবেন স্টিয়ারিং কোনো কভার লাগানো নাই আলাদা, ঠিক আছে, একদম জাস্ট বেয়ার বোন স্টক স্টিয়ারিং, অনেক কমফোর্টেবল। এই যে এখন আমি অ্যাক্সেলারেট ছেড়ে দিব, ইভিতে চলে গেছে, দেন আমি জাস্ট হালকা ট্যাপ করে রাখছি। এই যে দেখেন এখানে রাইট সাইডে চার্জের এটা দেখতে পারলে বুঝবেন যে আমি হালকা অ্যাক্সেলারেটর ট্যাপ করে রাখছি, খুব বেশি কিন্তু না। অলওয়েজ ট্রাই করবেন হাফের নিচে থাকা। গাইস কেউ যদি বলেন যে একটা গাড়ি কিনতে চাচ্ছেন, সো আপনাদের একটু বাজেটের দিকে খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম মানুষজন যা না অ্যাফোর্ড করতে পারে তার থেকে অনেক বেশি একটা বাজেটের গাড়ি কিনে। ফর এক্সাম্পল এরকম একটা আমি বারবার এক্সিও বলতেছি, ফিল্ডার খুব একটা কখনো মানে চালাইনি তাই। সো কেউ একজন এক্সিও ফিল্ডারের বাজেট আছে, বাট হি ইজ এইমিং ফর এ প্রিমিয়ার এক্সিওর মধ্যে এই ফিল্ডারের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। আপনি যদি এটা টপ ট্রিম কিনেন অ্যাকচুয়ালি ডিফারেন্স নাই, হয়তো হালকা পাতলা এই যে ভ্যানিটি মিররের সাথে যেই লাইটটা আসে নাই এইটা হয়তো ডিফারেন্স থাকবে, ছোটোখাটো এদিক সেদিক ডিফারেন্স। অনেকে বলতে পারেন সাসপেনশনের ডিফারেন্স, বাট কামন যতটুক ডিফারেন্স আছে আপনি ফিল করবেন না, একদমই ফিল করবেন না, নেগলিজিবল ডিফারেন্স। হ্যাঁ আমি বলতেছি না প্রিমিয়াম এনিওয়েজ খারাপ, আমি বলতেছি মেক এ গুড ডিসিশন ফর ইউ ইয়োরসেলফ। মানুষের কথা শুনে মানুষকে ইমপ্রেস করার জন্য আজাইরা বাজেট বাড়ায় গাড়ি কেনার কোনো মানে নাই। আপনি নিজে গাড়ি কিনবেন, নিজে চালাবেন। যদি আপনার বাজেটে হয় যে 30 লাখ টাকার বাজেট, ইউনো হোয়াট, একটু কম দামে কিনে দেন গাড়িটার যত্ন অ্যান্ড মেনটেন্যান্সটা প্রপারলি করবেন। ওই 30 লাখ টাকা বাজেট, আপনি 25-26 লাখ টাকা একটা গাড়ি কিনেন, আপনার জন্য অনেক বেটার হবে। 21 লাখ টাকা এত ভালো গাড়ি পাওয়া যাচ্ছে, এইটার উপরে বলার আমার কিছু নাই। মানে ইট ফিলস ব্র্যান্ড নিউ, আমি যে চালাইতেছি ইট ফিলস ব্র্যান্ড, অ্যান্ড সিটস আর মোর কমফোর্টেবল দ্যান এ বিআরভি। আমি এটা স্ট্রেট আপ বলবো, আমার বিআরভি সিটে বসলে কেন জানি একটু কেমন আনকমফোর্টেবল লাগে, বাট 2014 গাড়িতে এত ভালো সিটস, এটা আসলে বলার বাইরে, বুঝছেন। অ্যান্ড গাইজ একটা জিনিস বুঝতে হবে যে একটা নর্মাল 1500 সিসির ইঞ্জিন কিন্তু হাইব্রিডের 1500 সিসি ইঞ্জিন সেম না। হ্যাঁ এই ইঞ্জিনগুলা হচ্ছে অ্যাটকিনসন সাইকেলের ইঞ্জিন। অ্যাটকিনসন সাইকেল যেটা মিন করে বেসিক্যালি এটার থার্মাল এফিসিয়েন্সি অনেক বেটার, এত কিছু বুঝে লাভ নাই। মেইন কথা হচ্ছে এটা একটা ইঞ্জিনের একটা ছোটো জেনারেটর, আর কিচ্ছু না। এইটার হর্স পাওয়ার আউটপুট আর একটা নর্মাল 1500 সিসি হর্স পাওয়ার আউটপুট ধারে কাছেও না, মানে বলতে গেলে অনেক উইক। এইটা একটা জেনারেটর হিসেবে কাজ করে, জাস্ট ব্যাটারিটাকে চার্জ করার মতো। এই জন্য দেখবেন এইটা যখন অন হয় সাউন্ডটা একটু বেশি হয়, এখন অন হয়েছে সাউন্ডটা শোনা যায়। হ্যাঁ বাট একটা নর্মাল 1500 সিসি ইঞ্জিন যদি থাকতো তখন এই সাউন্ডটা শোনা যেত না। সো এইটা হচ্ছে ডিফারেন্স অ্যাটকিনসন সাইকেল আর নর্মাল ইঞ্জিনের মধ্যে। আর মানুষ বলে গাড়িতে টান নাই, ফাইন ভাই, অনেক অ্যাক্সেলারেশন। আমি কয়দিন আগে যে এক্সিওটা চালাইছি ভাই, হাইব্রিডের পুল অনেক 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 বেশি। হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে ইনস্ট্যান্ট টর্কটা নাই। মানে ফর এক্সাম্পল হন্ডায় যদি তুমি ইয়ে করো, কি বলে প্যাডেল শিফটার্স থাকে, সো তুমি আরপিএম বাড়ায় যেই টান দিয়ে বা যে ধাক্কাটা পাও, ওই ধাক্কাটা নাই। হ্যাঁ মনে করো আমি এখন দিলাম অ্যাক্সেলেটার, এখন পুলটা আসছে, ধাক্কাটা নাই, বাট দেন সিটের সাথে স্মুথলি আর কি পিছনে ঠেলে দেয়, স্মুথলি। ওই ইনস্ট্যান্ট ধুপ করে যে ধাক্কাটা হয় গিয়ার চেঞ্জের, ওইটা নাই, বাট স্মুথলি একটু পিছিয়ে ফেলে। অ্যান্ড গাইজ এই গাড়ির গেজে হচ্ছে এখানে দেখবেন চার্জের এখানে একটা নীলিয়া আছে। সো আমি যখন ব্রেক প্রেস করবো দেখবেন যে ওইটা নিচে বাড়তেছে, দেন ছেড়ে দিছি এখন কমতেছে। সো এইটা হচ্ছে এভাবে দেখায় যে ব্রেকটা, রিজেনারেটিভ ব্রেকিংটা কীভাবে কাজ করে। অ্যান্ড গাইজ আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, মানুষ যেটা বলতো আগে যে হাইব্রিডের ব্রেকিংয়ে একটু কেমন জানি লাগে, কথাটা ঠিক। সেটা হচ্ছে ব্রেক প্যাডেলটা নর্মাল গাড়িতে যেরকম একটু মিডিয়াম টু মানে হার্ড থেকে হালকা মিডিয়াম আর কি রেসপন্সটা থাকে। হ্যাঁ বাট এটাটা হচ্ছে একটু স্টিফার দিকে,
ব্রেক পেডালটা প্রেস করলে মনে হয় যে মানে অনেক হার্ড নর্মাল গাড়ির থেকে। সো এটা হচ্ছে আপনার রিজেনারেটিভ ব্রেকিংটা হতে থাকে যখন, অ্যান্ড যখন আপনার একদম লাস্টে মানে গাড়ি যখন আপনার হাইড্রোলিক ব্রেকসটা এনগেজ হয় তখন না একটা হালকা একটা ধাক্কা আসে যে হ্যাঁ যে মানে হাইড্রোলিক ব্রেকসগুলো যে এনগেজ হচ্ছে এটা ফিল করা যায়। অ্যান্ড গাইজ অনেকে বলবেন যে বি মোডটা কী করে, বি মোডটা হচ্ছে ম্যাক্সিমাম রিজেনারেশন। সো আমরা যদি বি মোডে দিই সেটা হচ্ছে গাড়ি এখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিজেনারেশন করবে, যে আমরা এখন স্লো হয়ে গেছি অ্যান্ড এখন আমার ব্রেকস ইউজ করতে হবে, হ্যাঁ হাইড্রোলিক ব্রেকস। সো নর্মালি আপনার বিতে দেওয়া লাগে না, আপনারা যদি জাস্ট নর্মাল হালকা স্লোলি প্রগ্রেসিভলি ব্রেকিং করেন তাহলে আপনার রিজেনারেশন হবে। এখানে আলাদা করে বারবার বি থেকে ডিতে নেওয়ার কোনো মানে নেই, জাস্ট ডিতে রেখে দিবেন অ্যান্ড নর্মাল ব্রেকিং করলে দ্যাট উইল বি গুড ফর ইউ। অ্যান্ড গাড়িটা না আমি ভাবছিলাম যে গাড়িটা মনে হয় একটু প্যারা লাগবে চালাতে, কাছে একটু লম্বা না, বা দেখলাম যে আসলে কোনো প্যারাই হয় না। এই রিক্সা যায় না গাড়ি, it feels very natural. We are basically driving a Tesla, একদম ফুল ইলেকট্রিক মোডে। ব্যাটারিতে হাফ চার্জ মাত্র এক বাতি নামছে, ভালোই যায় ব্যাটারিতে। আমি কি অনেক বেশি স্মুথ চালাই? না, আপনার ড্রাইভিং ভালো হয়। আমরা ওইটাই তো মানে স্মুথ। হ্যাঁ, হ্যাঁ আমার ফ্রেন্ডরা মানে ওদের গাড়িতে যদি চালাই তখন ওরা বি লাইক যে ভাই তুই কী চালাস, আমি ঘুমাই যাইতেছি। আমি এক দোস্ত আমি তো এই জন্য ওইভাবে চালাই। হ্যাঁ আমি কিন্তু এরকম না যে আমি জোরে টানতে পারি না। মিট মি ইন গো কার্ট অ্যান্ড আই উইল প্রুভ টু ইউ, ঠিক আছে? সো ট্র্যাকে ওয়াই নট, বাট এরকম ওপেন রোডসে আসলে প্রুভ করার কিছু নাই। এরকম ওপেন রোডসে তারপর বাংলাদেশে আননেসেসারি রিস্ক অনেক বেড়ে যায়। কেউ কারোর সাথে জোরে টানাটানি করে কোনো কিছুই যায় আসে না। সব গাড়ি 1500 সিসি, মানে প্লাস মাইনাস হয়তো 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড কার যায় আসতেছে এটাতে। তবে আমার এটাতে টপ স্পিড উঠানো 178 আচ্ছা, ইসিউ লক করা বা কিছু? হ্যাঁ ইসিউ লক করা থাকে এখন সব গাড়িতেই, সেফটির জন্য ইসিউ লক করা থাকে। আমি এর উপরে উঠাইতেই পারিনি। ইভেন বিএমডাব্লিউজ এরও ইসিউ লক করা থাকে। তোমার ওর যে ইঞ্জিনের যে ম্যাক্স আউটপুট ওটাতে যাইতে দেয় না, তোমার স্পিড লিমিট করা রাখা হয়। এই জন্য হচ্ছে যারা বিএমডাব্লিউ কিনেই ফার্স্টে ইসিউ মোডটা মারে, হ্যাঁ টিউন করে। একটা টিউন আর হচ্ছে ক্যাটব্যাক এক্সস্ট শেষ। আচ্ছা যেটা বলতেছিলাম টিন্টের ক্ষেত্রে গাইজ, এই গাড়িটা কিন্তু টিন্ট করা অ্যান্ড বাইরে কিন্তু খুব আহামরি মানে এরকম না যে একদম ঝলসানো রোদ অ্যান্ড এটা এত অন্ধকার যে আমি দেখতে মানে এই জন্য এরকম সুন্দর লাগতেছে। টিন্ট করা সামনে পিছে দুইটাই, অ্যান্ড টিন্টের যেটা হচ্ছে পারমিশন নেওয়া যায়, তাই তো? পারমিশনটা হচ্ছে কীভাবে নেওয়া হয়? অ্যাপ্লিকেশন করা লাগে যে কারো কোনো মানে মেডিকেল ইস্যু বা কারো যদি চোখে এপিলিপসি বা এরকম সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে কোথায় বলছিল গভর্নমেন্ট স্বরাষ্ট্র হোম মিনিস্ট্রিতে আর কি অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যান্ড ইউজুয়ালি গ্র্যান্ট করে দেয় নাকি? না করে না? আচ্ছা আচ্ছা, ইটস রিয়েলি টাফ। সো তোমার হচ্ছে ফ্যামিলি মেম্বারের কারো একজনের মেডিকেল ইস্যু ছিল, তাই হচ্ছে আর কি পরে গ্র্যান্টেড। আচ্ছা, অ্যান্ড এইটা কিন্তু টিন্টের পরেও কিন্তু গাইজ ইউ ক্যান সি যে টানারটা কিন্তু 5% টিন্ট। আমি কাউকে রেকমেন্ড করতেছি না 5% টিন্ট করার জন্য, বাট দেখতে পারতেছেন যে ভালোই, খুব একটা ইয়ে না। অ্যান্ড রাতের বেলা একটু হয়তো ডিফিকাল্টি হইতে পারে প্রথম, বাট কিছুদিন চালালে জিনিসটা যে কোনো কিছু আসলে অভ্যাস হয়ে যায়। তোমার তো হেডলাইটস অটো আসে, তাই তো? মানে অটো অন অটো অফ হয়। হ্যাঁ, সো এই গাড়িতে অটো হেডলাইটস আসতেছে। মানে একটা গাড়ি ইঞ্জিন অফ করে যে এতখানি ডিস্টেন্স যাইতে পারে, এই জিনিসটা মানে হাইব্রিডস আর দ্য প্রেজেন্ট ফিউচার পাস্ট সব কিছু। ফুল ইলেকট্রিক ভেহিকলস আর নেভার গানা মেক ইট ম্যান। কারণ হাইব্রিড একটা জিনিস দেখো, অলওয়েজ দেখবা ব্যাটারি 20 to 80% স্টেটে থাকে, দেখছো? মানে চার্জ হয়, মানে দেখবা যে 20%-এর নিচে গেলে ইঞ্জিন অন হয়ে চার্জ করা শুরু করে, আর 80%-এর উপরে যাইতে দেয় না। হ্যাঁ, তার আগেই মনে করি ইঞ্জিন অফ করে ও লাগলে ফুল ইভিতে টানবে। বাট ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে দেখবা যে তোমার ব্যাটারি কমতে কমতে শেষ হয়ে যাবে,
অথবা তুমি চার্জে দিয়ে রাখলে 80%-এর পরে হ্যাঁ চার্জ রেট অনেক কমায় দেয়, বাট স্টিল চার্জ হইতে থাকে। অ্যান্ড ওগুলোর ব্যাটারি সাইজ তো অনেক বড়, অনেক এক্সপেন্সিভ। সো ওইটার অ্যান্ড রেঞ্জ অ্যাংজাইটি যেটা, যে আল্লাহ আমার চার্জ কমে যাবে, শিট আমি এখন ঢাকা দিয়ে চিটাগাং গেছি, চিটাগাংয়ে কোনো চার্জার নাই, আমি গাড়ি কেমনে চার্জ দেবো। বাট হাইব্রিডের ক্ষেত্রে আপনি তেলও বাঁচতেছে, আপনার রেঞ্জ এংজাইটিও নাই, ঠিক আছে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমার লাগে যে অ্যান্ড হাইব্রিড একটা ট্রু অ্যান্ড প্রুভেন মানে টেকনোলজি। এইটা সেই মানে 2000 সাল থেকে আছে, সেই ফার্স্ট হন্ডা ইনসাইট থেকে। প্রিয়াস কিন্তু ফার্স্ট গাড়ি না, ফার্স্ট হাইব্রিড ছিল হন্ডা ইনসাইট। অ্যান্ড তখন থেকে হাইব্রিড এক্সিস্ট করে, হন্ডা ইনসাইট এখনও রাস্তায় চলে, সেই ফার্স্ট ভ্যারিয়েন্টটা। সো হাইব্রিড মানে ইনডিস্ট্রাক্টেবল একটা জিনিস। আর হাইব্রিডের ব্রেকসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেউ যদি যে এরকম রিজেনারেটিভ ব্রেকিং ইউজ করে, মানে স্লো প্রগ্রেসিভ ব্রেকিং করে, ও কিন্তু ব্রেক প্যাড ক্ষয় হতে অনেক টাইম লাগবে, সেটা জানো তো। মানে আমরা এটা নেওয়ার পর একবার খালি বদলাইছি, তাও আবার এই লাস্ট ইয়ার। কত কিলোমিটার চলছে? ও ওই তার আগে তো স্টক ব্রেকসই ছিল মোস্ট প্রবাবলি। এখনো স্টকটি আছে, বাট আর কি অনেকদিন পর, অনেকদিন পর চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো জাপানেও ইউজ করছে, দেন তোমাদের কাছে, দেন তোমরা চেঞ্জ করছে। ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করেছিল একবার, তাই তো 22 সালে। 22 সাল, আচ্ছা। And guys, that will be it for today, and we will see you in the next one.